বাড়ির নাম শাহানা, লিসা গাজী পরিচালিত চলচ্চিত্র। 2020 সালে আমরা এই চলচ্চিত্রটি শুটিং করি এবং এই চলচ্চিত্রটি 2023 সালে রিলিজড হয় বম্বেতে। এরপরে নানান দেশ, আমার মনে হয় 18টি দেশে ছবিটি প্রদর্শিত হয় এবং প্রশংসিত হয়। আগামী 19শে সেপ্টেম্বর বাংলাদেশে এটা কমার্শিয়ালি রিলিজ হচ্ছে আপনার নিকটস্থ থিয়েটারে। তো আমরা চাইবো আপনারা সবাই ছবিটি দেখেন। আমি এতটুকু বলতে পারবো যে এই ছবিটি বাংলাদেশের গল্প, আমাদের পরিবারের গল্প। তো আমরা আশা করব আপনারা ছবিটি দেখবেন। তো আমরা আজকে বসেছি ছবিটা নিয়ে আসলে আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য। সোহিনী আপা আছেন আমাদের সঙ্গে, উনি চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন। তো চলুন আমরা শুরু করি। কিন্তু নাহিদ, আপনি এই চলচ্চিত্রে কি করেছেন সেটা বলবেন না? আমি এই চলচ্চিত্রের লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট হিসেবে কাজ করেছি। আপনি এখানে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। আমার মনে হয় দুটোই শব্দের বিষয়। ইন্টারেস্টিং। আমি খুবই আগ্রহী আপনার দিকটাও জানার জন্য। আর আমি আপনার দিকটা জানার জন্য খুবই আগ্রহী। তাহলে প্রথম প্রশ্নটা করে ফেলি। আপনি যে বললেন না আপনি ওখানে অন লোকেশন সাউন্ড করেছেন, এটার মানে কি? অন লোকেশন সাউন্ড মানে হচ্ছে যে আপনি যখন একজন ক্যারেক্টার যখন অ্যাক্টিং করছে তখনই তার ডায়লগটা রেকর্ড করেন। এটাই যেহেতু অন লোকেশন সাউন্ড, এটা আপনি যদি স্টুডিওতে করেন তাহলে অনেক কমফোর্টেবলি করতে পারেন। হ্যাঁ, সেখানে আপনি এসি রুমে, সাউন্ড প্রুফিং একটা রুম যেখানে বাইরের কোনো নয়েজ আসছে না, তো আপনার জন্য অনেক কমফোর্টেবল। কিন্তু আমরা কেন আসলে এই চ্যালেঞ্জটা তাহলে নেই অন লোকেশন রেকর্ডিংয়ের জন্য, সেটি বোধহয় আপনি জানতে চান। হ্যাঁ, এটার গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে যে প্রথমত আমরা যেটা বলি সেটা হচ্ছে যে আমি যখন লোকেশনে সাউন্ড রেকর্ড করছি তখন আমি শুধু ডায়লগ রেকর্ড করছি না, আমি ওই স্পেসটাকেও রেকর্ড করছি। আই মিন যে আমরা যে এখানে কথা বলছি, এখানে কিন্তু এই রুম থেকে একটা রিভারবেশন আছে, সেই রিভার্বটা সহ আমি রেকর্ড করছি এবং তাহলে আমি এই স্পেসটা সহ ডায়লগটাকে রেকর্ড করছি। এবং যেই কারণে আমাদের দেশের ফিল্মগুলোতে আপনি যখন ডাবিং শুনেন আপনি এই রিভারবেশনটা মিস করেন এবং আপনি শোনার পরেই আপনি বলে দিতে পারেন যে এটা আসলে ডাবিং। দ্বিতীয়ত হচ্ছে যে একজন আর্টিস্ট সে যখন লোকেশনে থাকে, আপনি তাকে বলেছেন যে এটা তোমার বাড়ি, সে ট্রাস্ট করেছে, সে বিলিভ করেছে যে হ্যাঁ এটা আমার বাড়ি। তারপরে আপনি তার কস্টিউম আছে, তার হাতে প্রপস আছে, তার কো আর্টিস্ট আছে, তখন তার যে ইমোশনটা তার মধ্যে তৈরি হয়, সেই ইমোশনটা তখন সে বেস্ট ডেলিভার করতে পারে। এবং হ্যাঁ, তখন আপনি যখন 1.5 বছর বা 6 মাস পরে আপনি তাকে স্টুডিওতে ডাকেন এবং বলেন যে ওই ভয়েসটা দিতে, এখন তার কিন্তু স্টুডিওতে ওই ইমোশনাল ফ্রিডমটা নাই যেটা তার লোকেশনে ছিল। এখানে তাকে ওই লিপের সঙ্গে মিলিয়ে একটা ডেলিভার করতে হবে। অ্যাবসলিউটলি, একটা ভালো আর্টিস্ট হলেও হ্যাঁ, ইটস আ স্ট্রাগল। এটা তো একটা কি বলবো, একটা মানুষ তো যত যাই অফ কোর্স। সো হ্যাঁ, ওই লোকেশনে থাকা এবং ওই যে আপনি যেটা বললেন ওই অ্যাম্বিয়েন্সটার মধ্যে ঢুকে যাওয়া, ওইটাও অনেকখানি কঠিন হয়ে যায় পরে। আপনি তো মূলত কণ্ঠশিল্পী, আমরা সেভাবেই চিনি। আপনি ক্ষীয় ব্যান্ডের সোহিনী আপা। তো এই যে চলচ্চিত্রের জন্য আপনি সঙ্গীত পরিচালনা করলেন, এটা আপনার কেমন লাগলো বা কিভাবে মানে এটা এই জার্নিটাতে ঢুকে পড়লেন? আসলে আমি মূলত সঙ্গীত শিল্পী বাংলাদেশে। ওকে। আমি কাজ করি যেহেতু মানে আমি লন্ডন বেসড, কিন্তু কাজ করি সারা বিশ্বে। গত 15 বছর ধরে আমি আকরাম খান ডান্স কোম্পানির জন্য গান করি, অনেকগুলো প্রোডাকশনে। এবং এছাড়াও আমি অন্যান্য ডান্স কোম্পানি, থিয়েটার কোম্পানি, নিজের থিয়েটার কোম্পানি যেটা আর্টস কোম্পানি যেটা কমলা কালেক্টিভ, অনেক কিছুর জন্যই সঙ্গীত পরিচালনার কাজই করেছি। আচ্ছা। এবং অনেকগুলো নাটকের সঙ্গীত পরিচালনার কাজও করেছি। অতএব আমি শুধুমাত্র যে কণ্ঠশিল্পী তা আসলে না, কিন্তু বাংলাদেশে আমাকে যেহেতু বেশিরভাগ মানুষই চেনে আমার সোনার বাংলা ক্ষীয় ব্যান্ডের ভোকালিস্ট হিসাবে, সেহেতু অনেকেরই ধারণা যে আমি শুধুমাত্র সঙ্গীত শিল্পী, কিন্তু আসলে তা নয়। সঙ্গীত পরিচালক হিসাবে এটা আমার প্রথম অভিজ্ঞতা না হলেও একটা
ফুল লেন্থ ফিচার ফিল্মে ডেফিনেটলি এটা আমার প্রথম সঙ্গীত পরিচালনার কাজ। বাড়ির নাম শাহানার ক্ষেত্রে পুরো সিনেমাটাই 90 দশকের, রাইট। অতএব আমি যখন সঙ্গীত পরিচালনা করছি, আমার যেসব গানগুলো ধরেন দীপার চরিত্র ওয়াকম্যানে শুনছে, তার হেডফোনে শুনছে, ইয়ারফোনসে, সেই গানগুলো তার মানে হচ্ছে আমি এখন যেভাবে গান বানাই বা কিয়োর যেভাবে গান বানাই ঠিক সেইভাবে আমি গানগুলো বানাতে পারছি না, সেগুলো 90 দশকের মতো করে শোনাতে হবে। অতএব সেইভাবে বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করতে হচ্ছে, টেকনোলজিটাও সেরকম, মানে কি ধরনের কিবোর্ড সাউন্ড ব্যবহার করছি যদি ব্যবহার করতেই হয়, সেটাও ওই সময়ের কথা চিন্তা করে আমাদের করতে হয়েছে, যেটা রাইজিং সাইলেন্সের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। আবার এটাও ঠিক যে ওটা ডাইজেটিক মিউজিক, আবার নন ডাইজেটিক মিউজিকও ছিল, যেটা হলো পিছনে চলছে একটা, হয়তো নৌকা একটা ভাসছে, একটা ব্যাকগ্রাউন্ড স্কোর চলছে, ওইটা আবার ঠিক ওই 90 দশকের মতো করে শোনাতে হবে সেরকম কোনো কথা নেই হয়তো না। সো তখন আমার হয়তো এক ধরনের ফ্রিডম আছে, মুক্তি আছে, হ্যাঁ, যে আমি এখন যা মনে চাই সেটা করতে পারি। সো এই ধরনের অনেক কিছু চিন্তার বিষয় ছিল। কিন্তু আমার সবচেয়ে প্রথমে যে আমি জিনিসটা চিন্তা করলাম, আমি আর অলি বসে আমরা কথা বলছিলাম লিসা আপার সাথে যে আচ্ছা এই সিনেমার গানগুলো আমরা কিভাবে করব, এবং সবচেয়ে প্রথমে আমি যখন অলির সঙ্গে বসি, আমরা প্রথমে চিন্তা করলাম যে আচ্ছা কোন জায়গাগুলোতে কোনো শব্দ আমরা কিছুই করব না, কিছুই দেব না, সেখান থেকে শুরু করে তারপর আমরা বুঝে নিই যে কোন জায়গাগুলোতে সঙ্গীতের প্রয়োজন আছে। এবং আমাদের দুজনের একটা ভালো জিনিস হচ্ছে যে আমি, অলি, লিসা, আমাদের তিনজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা হলো সঙ্গীত দিয়ে মানুষের অনুভূতিটাকে জোর করে টেনে টেনে বের করার কোনো কারণ নেই। অতএব এখন একটা দুঃখের জিনিস আসছে, এখন একটা খুবই দুঃখজনক ভায়োলিনের মুহূর্ত, আমরা এইরকম ছিল না, ব্যাপারটা ছিল যে কোথায় কোথায় আমার কোনো গান চাই না, যেখানে গান চাই সেখানে কেন গান চাই, বা যেখানে ইনস্ট্রুমেন্টালস যাবে কেন যাবে, কেন আন্ডারলাইন করব আমি জায়গাটাকে, মানে তাতে কি কিছু হবে, যদি না হয় তাহলে হয়তো সেখানে কিছু না করাই ভালো। লিসা আপার সাথে কাজ করা মানে একটা পরিবারের সাথে কাজ করা, ফার্স্ট থিং। অ্যান্ড এই ছবিতে কাজ করার সময় হয় কি যে অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশন তো তৈরি হয়। যেমন ধরেন যে একটা সময়ে হলো কি যে আমরা যখন শাহানাবাড়ির পিছনে একটা সিন শ্যুট করছি, ওই দৃশ্যের মধ্যে পাশের বাড়ির একটা ছাগল ওটা ডাকছিল, মানে অ্যাকচুয়াল ছাগল, ওটাকে বেঁধে রাখা হয়েছিল, হ্যাঁ, এবং ও ডাকছিল, এবং ওর ডাকটা ঠিক খুব শুনতে ভালো লাগছিল না, মনে হচ্ছিল ওর খুব কষ্ট হচ্ছে, আটকে রাখছে কেউ, কিন্তু আমাদের ডায়লগের মধ্যে শব্দগুলো আসছিল, হ্যাঁ। তো এরকম অনেক চ্যালেঞ্জিং সিচুয়েশন হয়। আবার এই বাড়িওয়ালার সাথে ওই বাড়িওয়ালার সম্পর্ক ভালো না, সো বাড়ি ওখানে গিয়ে যে ওকে বলবে যে এই ছাগলটাকে একটু রেখে আসো অন্য জায়গায়, সেটাও বলা সম্ভব না। তো এখন ওই সিচুয়েশনে আমাদের একজন ক্রু ওই ছাগলের কাছে গিয়ে বসেছিল আর ওর গায়ে হাতে বুলিয়ে দিচ্ছিল, সারাক্ষণ 1.5 ঘন্টা ছিল ওই সিনটা। তো আমার মনে হচ্ছে যে সে এই কাজটা করছিল। এটা একটা জিনিস খেয়াল করেন যে লোকেশন সাউন্ডের ক্ষেত্রে আমি বলবো যে পুরো ফিল্মে যেটা ঘটে যে সবাই মিলে একটা ইমেজটাকে ক্যাপচার করার চেষ্টা করে, আর শুধু লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট সাউন্ড রেকর্ড করার চেষ্টা করে। হ্যাঁ, এটা একটু অভিমান নিয়ে বললেও বলা যায়। তো আমার কাছে মনে হয়েছে এই ফিল্মটা করতে গিয়ে যে লিসা আপা আমার সাথে ছিল অল দ্য টাইম, লিসা আপা আমার সাথে ছিল। আমি যখনই দেখলাম যে শট শুরু হলো, লিসা আপা হেডফোন নিল, আই নো লিসা আপা ইজ উইথ মি। এটা একটা এই ছোট্ট জিনিসটা আমাকে শান্তি দিত যে আমি যদি এটা ছোট না, এটা ছোট না, এটা তার ছবির প্রতি তার ভালোবাসা, তার ছবির চরিত্রগুলোর কথার প্রতি তার ভালোবাসা। আচ্ছা সোহিনী আপা, আপনি এই সিনেমার মানে সঙ্গীতের জন্য বা এই সিনেমার মিউজিকের জন্য আপনি কি ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করলেন? বাদ্যযন্ত্রের ক্ষেত্রে হচ্ছে শুধু যে 90 দশকের গান করতে হবে তা না, মানে তার আগে যত ধরনের গান হয়েছে ওই ধরনের গানগুলো তো ব্যবহার করা যায়, তাই না? কারণ দীপা তো কানে শুনছে, হ্যাঁ 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 হ্যাঁ, ও 60s এর গানও তো শুনতে পারে। এক্স্যাক্টলি। সো আমরা তখন আমরা যেটা করছিলাম, ধরেন অনেক ধরনের পুরানো গানের রেফারেন্স নিয়ে তারপর আচ্ছা সেগুলোকে আমরা কিভাবে অ্যাডাপ্ট করতে পারি। অতএব ধরেন হেমন্তের যে পুরানো গানগুলো, সেগুলোতে কি ধরনের অ্যারেঞ্জমেন্ট ছিল, কি ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় এবং কিভাবে সেগুলোকে রেকর্ড করা হয়, ওই ধরনের জিনিস চিন্তা করে
আমাদের অনেক কিছুই কি বলবো রিক্রিয়েট করতে হচ্ছে এক ধরনের। কিন্তু এটাও ঠিক যে সেই কারণেই আমাদের অনেক বাদ্যযন্ত্র ব্যবহার করতে হচ্ছে যেগুলো মানে ইলেকট্রনিকলি রিপ্রোডিউস না করে অ্যাকচুয়াল বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করতে। বুঝতে পারি। এবং এছাড়াও বাদ্যযন্ত্রের ক্ষেত্রে এটাও আমাদের চিন্তা করতে হয়েছে যে আমরা কি ধরনের একটা আবেশ মানে আবহ, হ্যাঁ আবহ তৈরি করতে চাচ্ছি, এবং সেই আবহটার জন্য কি ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করলে সেটা আমরা পাবো। অতএব চতুর্দিকে পানি, যেমন আমরা ভেবেছিলাম যে একটা হার্প হলে সেই চতুর্দিকে পানির যে শব্দগুলো সেগুলোর একটা আবহ ভাব আসবে। আসবে। কিন্তু হার্প মানে তো মানে বিরাট বড় একটা, এত বড় একটা বাদ্যযন্ত্র সবাই ভালো করে বাজাতে পারে না। অতএব আমরা অলিভার ওয়াস নামের একজনকে জোগাড় করি এবং রেকমেন্ডেশন পাওয়ার পর তার কাছে যাই, সেই হার্পটা রেকর্ড করি ওখানে গিয়ে। সো আমরা এভাবে করে করে বিভিন্ন স্ট্রিং ইনস্ট্রুমেন্টস যারা বাজায় এবং যারা ভালো বাজায় তাদের কাছে গিয়ে অনেক ধরনের রেকর্ডিং করে করে ফাইনালি আমরা এই গানগুলোর অ্যারেঞ্জমেন্টগুলো তৈরি করি। সো বাদ্যযন্ত্রের ব্যাপারটাও আমরা অনেক ভেবে চিন্তে যে আচ্ছা এই গানে হার্প ইজ পানি, ইচ্ছা ভাসে জলেতে পিয়ানো ইজ পানি। সো এবং আশপাশে যে অন্যান্য যেসব বাদ্যযন্ত্রগুলো বাজছে সেগুলোতে কিভাবে ওটাকে কমপ্লিমেন্ট করা যায় সেইটা নিয়ে আমাদের অনেক চিন্তা করতে হবে। খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনার ব্যান্ডের নাম খিও। এখন ছবির সঙ্গীত তৈরির সময় ব্যান্ডের কি অন্য কোনো সদস্যরা কি যুক্ত ছিল আপনার এই কাজে নাকি? সবাই যুক্ত ছিল। কারণ যেহেতু খিও মূলত আমি আর অলিভার উইকস, হ্যাঁ হ্যাঁ, আমাদের কাজ, এবং তারপরে বাকি যারা আছে তারা আসে যায় অনেকে, কিন্তু ব্যান্ড যেমন আমাদের বেস প্লেয়ার সে আমাদের সঙ্গে সবসময় ব্যান্ড থাকলেন। সো প্রত্যেকেই যারা খিওর মধ্যে খিওর সঙ্গে ছিলেন বা আছেন তাদের সবাই এই সিনেমাতে কাজ করেছেন, কারণ খিওর করাই ট্র্যাক আছে কিছু। সো যেমন ইচ্ছে ভাসে জলেদের পুরো খিওর সবাই বাজিয়েছে ওটাতে, চতুর্দিকে পানিতেও তাই। আচ্ছা, তার মানে খিওর একটা বড় কন্ট্রিবিউশন আছে এই ফিল্মে। হ্যাঁ, কারণ খিও যদি আমার থাকে আর এটাও যদি আমার সেটাই। তো অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি না মানে আমার জন্য এটা অনেক বড় লার্নিং যে আপনি যেই জায়গাগুলো থেকে ভেবেছেন যে আমরাও কিন্তু সেই সেম জিনিসগুলো ভাবতে হয় যে পিরিয়ডটা কি, হ্যাঁ ছবির টোনটা কি, হ্যাঁ সেগুলো ভাবতে হয়। এবং আপনাকেও দেখলাম যে শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে শুধু ইমোশনাল পার্টটা নিয়ে ভাবেননি, আপনি কিন্তু পিরিয়ডটা নিয়েও ভেবেছেন। শুধু সেটা না, মাঝে মধ্যে ইমোশনাল পার্টে শব্দ না থাকলেও ভালো, সেটাও হয়, তাই না? হ্যাঁ, মাঝে মধ্যে আপনার কাজটাকেও একটু তুলে ধরলাম আর থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, অনেক মজা পেলাম আপনার সঙ্গে আলাপ করে, বিশেষ করে সাউন্ড নিয়ে। কারণ আপনি আপনার দিক থেকে বাংলাদেশ থেকে আর আমি লন্ডন থেকে একসঙ্গে একটা কাজ মানে দূর থেকে কিভাবে করা যায়, হ্যাঁ, এবং আশা করি ফিঙ্গার্স ক্রসড আশা হ্যাঁ, করি 19 তারিখে দেখতে পারবো। এবং অফকোর্স আমার মনে হয় যে আবার দুইজনে হয়তো আবার কোনো একটা ফিল্মে আমরা কাজ করবো একসঙ্গে। তখন আমি মাথায় রাখবো যে আপনি কোথায় মিউজিক দিতে পারেন। ঠিক আছে, কথা রইল। থ্যাংক ইউ। বাড়ির নাম শাহানা আসছে 19 সেপ্টেম্বর আমাদের কাছেরই কোনো সিনেমা হলে। আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা ছবিটা দেখতে আসবেন। আর অবশ্যই আমরা আশা করছি আপনাদের ছবিটা ভালো লাগবে।